তাহলে চলুন আমরা শুরু করি। এসে রাইটিং। বিসিএস, হ্যাঁ সবাই একটু মিউট থাকবেন। বিসিএস এসে রাইটিং এর সাথে অন্যান্য এসে রাইটিং এর বেশ কিছু পার্থক্য রয়েছে। তো সাধারণ নিয়মগুলো সকল এসে রাইটিং এর জন্য সেম। সাধারণ যে এসে রাইটিং এর যে সাধারণ নিয়ম রয়েছে সেগুলো সাধারণত সকল এসের জন্য আমরা জানি সেম। তো বিসিএস এসেটা যেহেতু একটু লং এসে, এখানে আপনারা জানেন যে 1000 শব্দের এসে লিখতে হয়। আপনাদের 1000 শব্দের একটা এসে লেখার কথা বলে বিসিএস এ। তো এটা একটু লং এসে, সাধারণত অন্যান্য জায়গায় এত বড় এসে থাকে না, বিসিএস একটু লং এসে থাকে। তো সেই লং এসেতে কি কি বিষয় কভার করতে হবে, সেই লং এসেতে কি কি বিষয় কভার করতে হবে এবং কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হবে, কনক্লুশন কিভাবে লিখতে হবে এবং আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবেন। যদি এসেটা আনকমন হয় তাহলে এক্সপেরিয়েন্সগুলো কিভাবে শেয়ার করবেন, এক্সাম্পলগুলো কিভাবে পুট করবেন, কোন কোন বিষয় এখানে ইনক্লুড করা যাবে, কোন কোন বিষয় ইনক্লুড করা যাবে না, এরকম বিষয়গুলো মূলত আপনাকে জানতে হবে প্রথমে। তার আগে আমরা যদি বলি যে এসে রাইটিংটা কি আসলে, সেটা আমরা একটু দেখব যে এসে রাইটিং, বিসিএস এসে রাইটিংয়ে যাওয়ার আগে এসে রাইটিং বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা দেখব। তারপর বিসিএস এর এসে এবং আস্তে আস্তে আমরা ফোকাস রাইটিং এবং ক্রিটিক্যাল রাইটিং, অন্যান্য যে রাইটিং পার্টগুলো আছে এটা আমরা কভার করব। প্রতি সোমবারে আপনাদের ক্লাস হবে। আজকের পরে সামনের সপ্তাহে সোমবার, তো ওই সপ্তাহটা সামনের সপ্তাহে ঈদের বন্ধ থাকবে, ওই সোমবারে ক্লাস হবে না, তারপরে আবার সোমবার থেকে ক্লাস শুরু হবে রেগুলার। সামনের সপ্তাহটা বন্ধ থাকবে ঈদের জন্য। দেখেন এসে রাইটিং এর যদি আমরা ডেফিনেশনে যাই তাহলে যেটা বলা হয়েছে, এসে ইজ জেনারেলি রিটেন কম্পোজিশন। দেখেন এখানে essay is generally a written composition giving expression to one's own personal ideas or opinions on some topic. দেখেন one's own personal ideas and opinions on some topic, এটা দ্বারা আসলে আমরা কি বুঝবো সেটা আমরা একটু দেখি। দেখেন essay is generally a written composition giving expression to one's own personal ideas and opinions on some topic. একটা রিটেন কম্পোজিশন এবং যেখানে একজন ব্যক্তির নিজস্ব মতামত, নিজস্ব ধারণা এবং মতামত উপস্থাপন করা হবে। অর্থাৎ আপনি এই কোশ্চেনটা দ্বারা কি বোঝেন সেটা আপনি আপনার মতামতগুলো এবং আপনার ধারণাগুলো তুলে ধরবেন, এটাই হলো এসে। অর্থাৎ আপনি আপনার মতামত এবং আপনার ধারণাগুলো তুলে ধরবেন, সেটাই হলো এসে। তার মানে একটা কোশ্চেন 200 জন স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় 200 ভাবে চিন্তা করতে পারে। একটা এসে যদি 200 জন স্টুডেন্ট 200 ভাবে লেখে তাহলেই কেবল আমরা বলতে পারি যে সেটা খুব ভালো এসে হয়েছে। কিন্তু একটা এসে 200 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, একই তথ্য লিখেছে, এটা আসলে জাস্ট মেমোরাইজ করে সে বমিট করেছে। এখানে ক্রিয়েটিভিটি যেটা, ইন্ডিভিজুয়ালিটি যেটা, নিউনেস বা নোবেলিটি যেটা, সেটার এক্সপ্রেশনটা নেই। তো এই কারণে এসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিলিভেন্ট হতে হবে, ইরিলিভেন্ট কোনো কিছু লেখা যাবে না, রিলিভেন্ট হতে হবে। এবং তারপর আপনি ওইটাকে যেভাবে বোঝেন, আপনার যে ধারণা ওইটা সম্পর্কে, আপনার যে মতামত, আপনার যে ফিলিংস, সেই জিনিসগুলো শেয়ার করতে হবে এসেতে। এটাই হলো সত্যিকারের এসে। এবং এই কারণে যখন আমরা এসে লিখি তখন অনেকেই প্রশ্ন করে, স্যার এসেতে কত পার্সেন্ট নাম্বার পাওয়া যায়? তো এখন হয়তো আপনাকে অনেকেই বলবো যে এসে যতই ভালো লেখেন আপনি 50% বা 60% নাম্বার বেশি পাবেন না। এটা আসলে বোগাস একটা আইডিয়া। এসে যদি আপনার ভালো হয় আপনি মানে 100% নাম্বারই পাবেন। আপনি কেন অনলি 50% নাম্বার বলে থাকবেন? 50-তে এসেতে যে বিসিএস এ 50 আপনি 50ই পেতে পারেন। হ্যাঁ, এখানে এসেতে আপনি 50-50 পেতে পারেন যদি সেই মানের এসে হয়। কারণ আপনি যদি দেখেন যে ইন্টারন্যাশনাল যে এসিগুলো হয়, বিশেষ করে আইএলস রাইটিংয়ে 9 আউট অফ 9 অনেক স্টুডেন্ট পায়, অনেক না কিছু স্টুডেন্ট পায় 9 আউট অফ 9। আমাদের দেশের অনেক স্টুডেন্ট 8 আউট অফ 9 পায়। যদি ধরেন 9-এ 8 পায় তাহলে সেটা কিন্তু 80%-এর উপরে নাম্বার। তাহলে আপনি বিসিএসেও 80%-এর উপরে পেতে পারেন। তাহলে সেই মানের এসিটি হতে হবে। আর বিসিএস এসির জন্য যেটা আমরা জানি যে 1000 শব্দের একটা এসে লিখতে হবে। এবং এটার জন্য আপনি কিভাবে ওয়ার্ডগুলো কাউন্ট করবেন? সাধারণত আমরা যেভাবে দেখি যে ছাত্রছাত্রীরা
একটা লাইনে 7 থেকে 8 ওয়ার্ড লেখে, 7 to 8 ওয়ার্ডস, এবং একটা পেজে সাধারণত 13 থেকে 15 মানে 15 লাইন অন এন অ্যাভারেজ, 15 লাইনস আর হলো এখানে ধরেন 7 ওয়ার্ডস, তাহলে 105 শব্দ হয় অন এন অ্যাভারেজ। আপনি খাতা হিসেবে করে দেখবেন যে 100-র কাছাকাছি আপনার ওয়ার্ডটা হয়। এবং পরীক্ষার খাতাটা একটু বড় হলেও ওখানে মার্জিন বাদ দিলে মোটামুটি এই রেঞ্জেই হবে আপনার। তাহলে 100 করে যদি হয় গড়ে, তাহলে আপনার 10 পেজ লিখলেই 1000 শব্দের এসে হবে। 10 পেজ যদি লিখেন তাহলেই আপনার 1000 শব্দের এসে হবে। এখন কোশ্চেন হলো, আমরা কি 10 পেজের বেশি লিখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন। এসের ক্ষেত্রে এটা মিনিমাম সাইজ 1000 ওয়ার্ডস, এর উপরে লিখলে কোনো অসুবিধা নেই। আপনি যদি চিন্তা করেন যে 20 পেজ লিখলেন, অনেক তথ্য বহন করলেন, কনস্টিটিউশন থেকে রেফারেন্স দিলেন, এখানে গুণীজনের উক্তি দিলেন, হ্যাঁ, তাহলে আরও ভালো। ম্যাপ দিলেন, চার্ট দিলেন, এগুলো নাম্বার ভালো পাওয়ার জন্য খুব হেল্প করবে আপনাকে। তো এই জন্য যেটা হলো যে আপনি 10 মানে পেজই লিখতে হবে এরকম না, আন্ডার সাইজ যেন না হয়। যে এসে লিখতে বলছি আপনার 1000 শব্দ, আপনি মাত্র 500 শব্দ কভার করতে পারলেন, তাহলে কিন্তু স্কোর ড্রাস্টিক্যালি ফল করবে। কারণ আপনি 500 শব্দ কভার করেছেন মানে 50% আনসার করেছেন, 25 আনসার করেছেন। 25-এর মধ্যে কত পার্সেন্ট পাবেন সেইভাবে নাম্বারটা হবে। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে এসেটা ইজ জেনারেলি রিটেন কম্পোজিশন গিভিং এক্সপ্রেশন টু ওয়ানস ওন পার্সোনাল আইডিয়াস অর অপিনিয়ন অন সাম টপিক। তাহলে একটা নির্দিষ্ট টপিকের উপর নিজস্ব যে মতামত, এখানে নিজস্ব যে ধারণা, সেগুলো তুলে ধরা হয় এসের মাধ্যমে। ইন ব্রড সেন্স, বৃহৎ অর্থে, ইট কভার্স এনি রিটেন কম্পোজিশন whether it expresses personal opinions or gives information on any given subject or details of a narrative or description. বৃহত্তর অর্থে এটা যে কোনো একটা রিটেন কম্পোজিশন হতে পারে। এটা ব্যক্তিগত মতামত, ইট এক্সপ্রেসেস পার্সোনাল অপিনিয়ন্স, সেখানে ব্যক্তিগত মতামত দেওয়া হোক বা নাই হোক, অথবা এটা গিভস ইনফরমেশন অন এনি গিভেন সাবজেক্ট, একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর লেখা হোক না কেন, অথবা ডিটেলস অফ ন্যারেটিভ বা ডেসক্রিপশন, একটা ন্যারেটিভ কোনো বিষয় বা ডেসক্রিপটিভ কোনো বিষয়ের উপর বিস্তারিত লেখা হোক না করে, সেগুলোও এসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সাধারণভাবে এসের সংজ্ঞা হলো একটা রিটেন কম্পোজিশন যেখানে পার্সোনাল আইডিয়াস অ্যান্ড অপিনিয়ন্সের উল্লেখ থাকে। ক্যারেক্টারিস্টিক্সে যদি যাই আমরা, যে গুড এসের ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে, প্রথম হলো যে ইউনিটি, বিভিন্ন অংশের সমন্বয়ে রচিত সমগ্রতা। বিভিন্ন অংশের ইউনিটি, বিভিন্ন অংশের সমন্বয়ে রচিত সমগ্রতা। An essay must be a unity developing one theme with a definite purpose. The subject may be treated in variety of ways and from different points of view. ওই যেটা বলছিলাম, এটা হতে হবে অবশ্যই ইউনিটি ডেভেলপিং ওয়ান থিম উইথ এ ডেফিনিট পারপাস। একটা ডেফিনিট পারপাসে আপনাকে একটা থিম ডেভেলপ করতে হবে, আলোচনা করতে হবে। ইউনিটি অর্থাৎ একটা অংশের সাথে আরেকটা কানেক্টেড হোল হতে হবে, অর্থাৎ কানেক্টেড হোল, যে কোন প্যারার পরে কোন প্যারা আসবে, তারপরে কোন প্যারা, সেটাই মূলত হলো ইউনিটি। দ্য সাবজেক্ট দেখেন, দ্য সাবজেক্ট মে বি, হ্যাঁ এটা একটু দেখেন, এই লাইনটা কি বললো, সাবজেক্ট মে বি ট্রিটেড ইন এ ভ্যারাইটি অফ ওয়েস অ্যান্ড ফ্রম ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ। সাবজেক্টটা ভিন্নভাবে, মানে এখানে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা যাবে, ভিন্ন ভিন্ন ভিউ পয়েন্ট থেকে ব্যাখ্যা করা যাবে। এরপরে অর্ডার, বিন্যাস। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যেটা পাচ্ছি সেটা হলো অর্ডার। একটা সেকেন্ড একটু, দেখেন অর্ডার বা বিন্যাস। The essay should follow a certain ordered line of thoughts and come to a definite conclusion. The essay should follow a certain order of thought and come to a definite conclusion. এই সার্টিন অর্ডার অফ থট যেটা, তার মানে আপনি প্রথমে ইন্ট্রোডাকশন লিখলেন, তারপরে হয়তো ডেফিনেশন লিখলেন, তারপরে কি হবে কোনটা, যদি এখানে অ্যাডভান্টেজ থাকে তাহলে আগে অ্যাডভান্টেজ তারপর ডিসঅ্যাডভান্টেজেস, হ্যাঁ এখানে আগে ডিসঅ্যাডভান্টেজ তারপরে অ্যাডভান্টেজ, এরকম সাধারণত হবে না। অর্ডার অফ থট, কোন থটের পরে কোন থটটা আসবে সেটা আইডেন্টিফাই করাটা আমাদের জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আসেন হ্যাঁ, একজন বলেছেন আজকের ক্লাসটা স্যার প্লিজ ইউটিউবে আপলোড দিন। হ্যাঁ দিব, আপনার ইউটিউবে আপলোড দিব, হ্যাঁ ইউটিউবে পাবেন আজকের ক্লাসটা। তাহলে দেখেন অর্ডার, দ্য এসে শুড ফলো এ সার্টেন অর্ডার লাইন অফ থট অ্যান্ড কাম টু ডেফিনিট কনক্লুশন।
যে অর্ডার্ড লাইন অফ থটটা মেনটেন করা এসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে যদি আপনি অর্ডার্ড লাইন অফ থট মেনটেন না করেন তাহলে এসেটা মানে আপনার যে বিষয়টা যেখানে থাকা দরকার সেই বিষয়টা সেখানে থাকবে না, আরেকটা জায়গায় হয়তো চলে আসবে। সাইজ সাইজ তো যেটা বললাম, দ্য লেন্থ অফ এন এসে ইজ মেইনলি ডিফাইন্ড বাই কোশ্চেনার। In the BCS examination, a candidate is required to write an essay in 1000 words. Of course, it is a long essay. BCS পরীক্ষায় লং এসে আসে, এর বাইরে ব্যাংক জবে যে এসেগুলো আসে সেটা সাধারণত ফোকাস রাইটিং এর মধ্যে আসে, ফোকাস রাইটিং নামে আসে। ফোকাস রাইটিং অথবা দুই একটা জায়গায় ক্রিটিক্যাল রাইটিং, এই দুইটা দেখা যায়, ফোকাস রাইটিং অথবা ক্রিটিক্যাল রাইটিং। তো ফোকাস রাইটিংটা শর্ট এসে, ক্রিটিক্যাল রাইটিংটাও শর্ট এসে। ফোকাস রাইটিংটা সাধারণত আমাদের যেটা হয় 250 থেকে 300 ওয়ার্ডস। ব্যাংকে অনেক সময় 250 ওয়ার্ডসও কভার করা যায় না, হয়তো 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, এরকম হয়। আর আইএলস পরীক্ষায় যেটা আসে ক্রিটিক্যাল রাইটিং যেগুলো আসে, বিশেষ করে আপনার আর্গুমেন্টেটিভ এসে, বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে, প্রবলেম অ্যান্ড সলিউশন এসে, এবং আরও কিছু বিষয় আছে যেগুলো সাধারণত 250 ওয়ার্ডস লিখতে বলে, মিনিমাম 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। তাহলে সাইজটা সাধারণত কোশ্চেনে বলে দেওয়া থাকে, অধিকাংশ পরীক্ষায় সাইজটা সাধারণত বলে দেওয়া থাকে। কিছু কিছু পরীক্ষায় যেমন ব্যাংকের পরীক্ষায় ওয়ার্ড সাইজটা বলে দেওয়া থাকে না, টাইমটা বলে দেওয়া, মানে টাইম ফ্রেমটা অনেকটা বলে দেওয়া থাকে, বা পেজ দেওয়া থাকে অনেক ক্ষেত্রে, যে এইটুকুর মধ্যে আপনাকে এসেটা লিখতে হবে। সেখান থেকে অনুমান করতে পারবেন যে সাইজটা কতটুকু হবে। অথবা টাইম যদি ভাগ করেন, যদি দেখেন 15 মিনিটের মধ্যে এসে লিখতে হবে, তাহলে হয়তো আপনি কোনো ক্রমে 200 ওয়ার্ডসের বেশি হয়তো লিখতে পারবেন না। আচ্ছা, সাইজের পরে আসেন স্টাইল, রচনা শৈলী। আমরা স্টাইল, যেটা স্টাইল আসলে বলতে আমরা কি বুঝবো, একটা মিনিট একটু। দেখেন স্টাইল, দ্য স্টাইল অফ এন এসে মাস্ট বি মোর ডিগনিফাইড অ্যান্ড লিটারেরি, স্ল্যাং, colloquial terms and free and easy constructions are not proper in an essay. The language and sentence construction should be simple, direct and natural. দেখেন, অর্থাৎ এসের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। স্ল্যাং মানে কোনো অপশব্দ, কলোকাল টার্মস, তথ্য প্রয়োগে বিশেষ করে স্পোকেন ইংলিশে যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, কিছু কলোকাল টার্মস আছে, সেই কলোকাল টার্মসটা এখানে আসবে না। অ্যান্ড ফ্রি অ্যান্ড ইজি কনস্ট্রাকশনস আর নট প্রপার ইন এসে, খুব সহজ সহজ সেন্টেন্স, অনেক সময় স্পিকিংয়ে সহজ সহজ সেন্টেন্স বলা হয়, ইজি কনস্ট্রাকশন এরকম সাধারণত হবে না। এই ক্ষেত্রে কী করতে হবে, এই ক্ষেত্রে আপনার সাধারণত আপনি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে লিখবেন। সিম্পল সেন্টেন্স যদি লিখেন সেই ক্ষেত্রে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান ব্যবহার করে সেন্টেন্সটা ভালো স্মার্ট সেন্টেন্স লিখবেন। অর্থাৎ আপনার যে লেখার দক্ষতা আছে সেটা আপনি এখানে এক্সপ্রেস করবার চেষ্টা করবেন। তারপর হলো দ্য পার্সোনাল টাচ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, পার্সোনাল টাচ। পার্সোনাল টাচ দেখেন, an essay should reveal the personal feelings and opinions of the writer. Examples from real life may be included in essay to give clear idea about the topic. এখানে পার্সোনাল টাচটা থাকবে, অর্থাৎ an essay should reveal the personal feelings and opinions of the writer. Examples from real life may be included in the essay to give clear idea about the topic. পার্সোনাল টাচটা যেমন ধরেন আপনাদের এর আগের যে বিসিএসটা ছিল, সেই বিসিএসটি ছিল রোহিঙ্গাময়, সব কিছুতে আপনাদের রোহিঙ্গাদের জয় জয়কার ছিল, বিসিএস বাংলা বলেন, ইংলিশ, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায়। এসেটাও ইংলিশ, এসেটা আপনাদের রোহিঙ্গা নিয়েছিল। এখানে এবার যেটা হলো, এবারের যে বিসিএসটা সেটা করোনাময় হবে, করোনা ভাইরাসময় হবে বোঝাই যায় অনেকটা। তো এই ক্ষেত্রে আপনার পার্সোনাল টাচ, কিভাবে আপনি পার্সোনাল টাচগুলো দিবেন, এখানে যখন আপনি এক্সাম্পল পুট করবেন, অর্থাৎ এই করোনার মানুষের জন্য যে ভোগান্তিটা বয়ে নিয়ে এসেছে, সেই ভোগান্তির যে এক্সাম্পলগুলো আপনি রিয়েল লাইফে দেখেছেন, আপনার চোখের সামনে ঘটেছে, এরকম একটা আপনি এক্সাম্পলগুলো দেবেন। যে অনেক এখানে যখন আপনি লিখবেন দেখবেন যে অনেক ছেলে মেয়ে একদম 2-3-4 বছরের বাচ্চারা তার মা বাবাকে হারিয়েছে। তো এই যে মা বাবা হারিয়েছে সংখ্যাটা বেশ, তো এখন তাদের যে দুঃখ কষ্ট যাতনা, যে ওই বিষয়টা আপনি পার্সোনাল টাচ থেকে আপনি তুলে ধরতে পারেন। তারপরে আপনার ধরেন এই ট্রিটমেন্টের ক্ষেত্রে
অর্থাৎ এই ট্রিটমেন্ট নিতে গিয়ে মানুষের যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে মানুষের যে কষ্টটা ভোগান্তিটা কিভাবে হয়েছে সেই বিষয়টা আপনি নিয়ে আসবেন। তারপরে এখানে এই সচেতনতার প্রসঙ্গে যখন আসবে, যে এখানে দায়িত্বশীল অবস্থান থেকে বারবার চেষ্টা করা সত্ত্বেও এই যে আমরা যেটা বলি গণ্ডমূর্খ, মানে শিয়ার ইগনোরেন্ট, যে যারা সচেতন হবে না, মানে দেখতেছি যে এখানে লাশের সারি চতুর্দিকে মানুষ মারা যাচ্ছে চোখের সামনে, হসপিটাল খবর দেখতেছি, কিন্তু আমরা ভাবছি যে না আমার বোধহয় করোনা হবে না, আমি বোধহয় হয়তো বেঁচে যাব, কিন্তু এর পরের টানটাই যে আমার হতে পারে এটা কখনো আমি ফিল করছি না। এবং যখন আমরা যাচ্ছি হয়তো বাজারে যাচ্ছি, তখন অনেকেই দেখা যাচ্ছে যে থুতনিতে মাস্কটা রেখে নাক মুখ চোখ খোলা রেখে একদম দেদারসে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে এই ধরনের বিষয়গুলো যেটা আপনি দেখেছেন সেই বিষয়গুলো আপনি উপস্থাপন করবেন। পজিটিভ বিষয় যখন আসবে তখন আপনি পার্সোনালি ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো দেখেছেন, ধরেন এই যে অনলাইন এডুকেশনের কথা যদি বলেন, অর্থাৎ এই ক্ষতিটা কাটিয়ে উঠবার জন্য অনেকের মধ্যে যে প্রাণান্তকর প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথাগুলো আপনি বলবেন। আপনি দেখেছেন হয়তো এরকম বলবেন যে অনেকেই রাত্রিবেলা অনলাইনে ক্লাস করেছে, সে হয়তো বাসায় নেট পায় না, এই কারণে ল্যাম্প পোস্টের নিচে বসে রাস্তায় গিয়ে ল্যাম্প পোস্টের নিচে বসে ক্লাস করেছে, অথবা বাসা থেকে দূরে কোথাও গিয়ে শীতের মধ্যে একদম প্রচুর শীত, তারপরে সে রাস্তায় বসে অনলাইনে ক্লাসগুলো করেছে। অর্থাৎ এই যে বেঁচে থাকার মানে নিজেকে তৈরি করবার এই সব কিছুর মধ্যে মহামারীর মধ্যেও যে মানুষের আপ্রাণ প্রচেষ্টা, হ্যাঁ সেই প্রচেষ্টা আপনি দেখেছেন। এই কথাগুলো তুলে ধরতে হবে সুন্দর ভাষায়, এটি হলো আপনার পার্সোনাল টাচ। এইগুলো আপনার এসের মধ্যে থাকতেই হবে, ভালো নাম্বার পেতে হবে। কিন্তু এই জিনিসগুলা কিন্তু আপনি এসেতে সাধারণত দেখা পাবেন না, যে যে কোনো যে জায়গায় আছে এই বিষয়গুলো থাকবে না। এটাই হলো আপনার পার্সোনাল টাচ। এই টাচগুলোর কথাই আমরা বারবার বলি, আপনাকে অবশ্যই পার্সোনাল টাচটা রাখতে হবে। নেক্সট আসেন ক্লাসিফিকেশন অফ এসে। এসেস আর মেইনলি ক্লাসিফাইড এস ফলোস। ন্যারেটিভ এসে 5 প্রকার সাধারণত হয়। ন্যারেটিভ এসে, ডেসক্রিপটিভ এসে, রিফ্লেক্টিভ এসে, এক্সপোজিটরি এসেস অ্যান্ড ইমাজিনেটিভ এসে। তো এগুলোই আমাদের পরীক্ষায় সাধারণত থাকে। তো এর মধ্যে কিছু কিছু এসে কমন না পড়লে লেখা যাবে না, কিছু কিছু আছে কমন না পড়লেও লেখা যাবে। তো আমরা একটু এখানে ডেফিনেশনগুলো দেখি যে কোনটা কোন এসেগুলো কমন না পড়লেও লেখা যাবে। এই ধরনের এসে থেকে আপনার 3টা এসে বিশেষ পরীক্ষায় থাকবে, 3টার মধ্যে একটা লিখতে হবে। সাধারণত 3 ধরনের 3টা এসে সাধারণত থাকে, 2-একবার হয়তো 1 ধরনের 2টাও থাকতে পারে। আচ্ছা দেখেন, প্রথমে ন্যারেটিভ এসে। A narrative essay consists mainly in the narration of some event or series of events. দেখেন এখানে খেয়াল করেন যেটা বলা হয়েছে, যে a narrative essay consists mainly in the narration of some event or series of events. একটি ঘটনার বর্ণনা অথবা কতগুলো ঘটনার সমূহের বর্ণনা দিতে হয়। It may include historical stories or legends, যেমন ব্যাটেল অফ পালাশি, বায়োগ্রাফিস মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইনসিডেন্টস, ফেস্টিভ্যাল, যেমন এখানে আপনি বলতে পারেন দ্য ফার্স্ট ডে অফ বাংলা ক্যালেন্ডার, পহেলা ফার্স্ট ডে অফ বাংলা ক্যালেন্ডার, an accident or natural disasters, a flood, shipwreck, an earthquake, a journey or voyage, a journey by boat journey, real or imaginary. এগুলো ন্যারেটিভ এসে, একটা ঘটনার বর্ণনা দিয়ে যেতে হয়। এই ধরনের এসে পরীক্ষায় কমন না পড়লেও লেখা যায়, নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা লেখা যায়। তারপরে ডেসক্রিপটিভ এসে। এ ডেসক্রিপটিভ এসে কনসিস্ট অফ এ ডেসক্রিপশন অফ সাম প্লেস অর থিং। দেখেন ডেসক্রিপশন এসে সাধারণত কি বলা হয়েছে, যে কনসিস্ট অফ এ ডেসক্রিপশন অফ সাম প্লেস অর থিং, একটা প্লেস অথবা জিনিসের বর্ণনা। ইট ইউজুয়ালি ইনক্লুডস অ্যানিমালস, প্লান্টস, মিনারেলস, টাউনস, কান্ট্রিজ, বিল্ডিংস, ম্যানুফ্যাকচার্ড আর্টিকেল অ্যান্ড সো অন। একটু ভালো করে বুঝবেন, পরীক্ষায় আপনার যখন কোশ্চেন চুজ করবেন যদি আনকমন হয়, তখন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন এসেটা। যেমন এখানে আসলে একটা ডেসক্রিপটিভ এসে, হয়তো আপনার আসলেও দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, অথবা দ্য বার্ডস অফ বাংলাদেশ, অথবা দ্য অ্যানিমালস অফ বাংলাদেশ, অথবা আপনার দ্য পার্লামেন্ট বিল্ডিং, অথবা দ্য গণভবন, দ্য বঙ্গভবন। এরকম একটা বিষয় আসলে যেটা আপনার কাছে নন, যে অনেকবার নাম শুনেছেন এটা সম্পর্কে, কিন্তু যদি আপনাকে একটা এসে লিখতে বলে 1000 ওয়ার্ডসের, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা সম্পর্কে যথেষ্ট তথ্য আপনার কাছে নেই। কারণ এই রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে যদি লিখতে যান, এটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায়, সুন্দরবনে বাস করে, আগে অনেক সংখ্যা ছিল, এখন কমে যাচ্ছে দিন দিন। এর বাইরে কিন্তু আপনি কিছুই জানেন না এই রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে।
তার মানে আপনি যেটুকু জানেন সেটা দিয়ে 1-1.5 বেশি ওয়ার্ড আপনি কভার করতে পারবেন না। তাহলে এটা যখন জানতে চাইলে ডেসক্রিপশন, ডিটেলস ডেসক্রিপশনটা থাকতে হবে। যেন এদের ফুড খাদ্যাভ্যাস, হ্যাঁ, এদের জীবনকালটা কেমন, কতদিন বাঁচে, হ্যাঁ, তারপরে শিকার করার প্রণালী, কখন শিকার ধরে, কিভাবে থাকে, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জেনে তারপরে লিখতে হবে। কাজী ডেসক্রিপশন আছে। একইভাবে দ্য পার্লামেন্ট বিল্ডিং অফ বাংলাদেশ, এটা কখন শুরু হয়েছে কাজ, কিভাবে হয়েছে, কেন এটা তৈরি করা হলো, এটার যে ডিটেলস, এগুলো জেনে তারপর লিখতে হবে। তখন আসে রেডিমেড গার্মেন্টস অফ বাংলাদেশ। তাহলে রেডিমেড গার্মেন্টসের মানে ডিটেলস 1000 এসে লেখার মতো। এটা কখন থেকে শুরু হয়েছে রেডিমেড গার্মেন্টসটা, এটা কিভাবে গ্রোথ সেক্টরে পৌঁছেছে, এটার এখানে আর্নিংসটা আমাদের কেমন, হ্যাঁ, এখানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন, কারা কারা আমাদের কাছ থেকে বেশি পণ্য কিনে, এর ফিউচারটা কি কি, ইত্যাদি বিষয়গুলো, এনভায়রনমেন্টাল লগুলো ফলো করা হয় কিনা, কত পিপল কাজ করে, এই বিষয়গুলো মূলত এখানে আমাদের উপস্থাপন করতে হবে। কাজে ওই তথ্যগুলো জেনেই কেবল এটা বলতে হবে। এই জন্য যদি এসে কমন না পড়ে, আনকমন এসে হয়, সেক্ষেত্রে না জানা থাকলে ডেসক্রিপটিভ এসেটা না লেখাই ভালো। এরপরে দেখেন রিফ্লেক্টিভ এসে। A reflective essay consists of reflections or thoughts on some topic with generally of an abstract nature, মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটা হলো রিফ্লেক্টিভ এসে। ফর এক্সাম্পল, হ্যাবিটস, কোয়ালিটিজ যেমন প্যাট্রিয়টিজম, হিরোইজম, ট্রুথফুলনেস, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডোমেস্টিক টপিক সাচ এজ রিচেস অ্যান্ড পভার্টি, কাস্ট, ডেমোক্রেসি, লিবার্টি, ফ্যামিলি লাইফ, এডুকেশন, বিজনেস, এটসেট্রা, ফিলোসফিক্যাল সাবজেক্ট সাচ এজ রাইট অ্যান্ড রং, কনসাসনেস, রিলিজিয়াস অ্যান্ড থিওলজিক্যাল টপিকস, এই বিষয়গুলো মূলত আমাদের এখানে আসবে। তো যদি এসে কমন না পড়ে, রিফ্লেক্টিভ এসে লেখা যায় অনেকখানি। কারণ এই রিফ্লেক্টিভ এসে ক্ষেত্রে দেখেন যে এই গুণগুলা, যেহেতু এটা গুণাবলী নিয়ে সাধারণত, হ্যাঁ, এখানে হ্যাবিটস অথবা ভার্চুস নিয়ে সাধারণত হয়, এই কারণে এই গুণাবলীগুলো যারা হোল্ড করে তারা কি কি বেনিফিটগুলো পায়, হোয়াট বেনিফিটস দ্য পিপল এনজয়, মানে বিশেষ করে যারা এই গুণাবলীগুলো হোল্ড করে যাদের মধ্যে থাকে তারা কি কি সুবিধা পায় অন্যদের তুলনায়, আর যদি না থাকে তারা মানে মানুষ কি কি বিপদের মধ্যে পড়তে পারে, এই বার্চুগুলো কিভাবে ডেভেলপ করা যায়, এখানে এক্সাম্পল আনা যায় যে এই বার্চুগুলো হোল্ড করেছে এরকম রিয়েল লাইফে কিছু এক্সাম্পল নিয়ে আসতে পারেন। এটা ডেভেলপ করার যদি কোনো কৌশল থাকে সেটা আলোচনা করতে পারেন। কাজে এই বিষয়গুলো সাধারণত লেখা যায়, আনকমন এসে হলেও রিফ্লেক্টিভ এসেটা লেখা যায়। In treating such themes, you should try to explain, for example, the importance of advantage of possessing good habits and qualities, and the risk and disadvantages of lacking them, and quote stories, fables, or historical literary references in support of your statements. এখন দেখেন এখানে যেটা এই এসে লেখার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে the importance of advantage, এখান থেকে একটু দেখেন, এখানে বললো দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভান্টেজেস অফ পজেসিং গুড হ্যাবিটস। এই যে গুড হ্যাবিটগুলো আছে বা যে হ্যাবিটটার কথা বলা হলো বা যে গুণটার কথা বলা হলো, এটা কেন দরকার, অ্যান্ড কোয়ালিটিস, এই গুড হ্যাবিটসটা কেন পজেস করা দরকার এবং এর কোয়ালিটিগুলো কী কী, দ্য রিস্ক অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ল্যাকিং দেম, এটা যদি আপনার মধ্যে না থাকে, আমাদের মধ্যে না থাকে, তাহলে ব্যক্তিগতভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব, সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই প্রসঙ্গগুলো আসবে। তারপরে এরপর বলা হয়েছে দেখেন যে কোট স্টোরিজ, ফ্যাবলস আর হিস্টোরিক্যাল লিটারেবল, এক্ষেত্রে আপনি যেখানে অসংখ্য কোটেশন এখানে পাওয়া যাবে, এখানে স্টোরিজ, ফ্যাবলস, এখানে রূপকথার প্রসঙ্গ আসতে পারে, এখানে গল্প যদি জানা থাকে, হ্যাঁ, যেখানে সত্যবাদিতার প্রসঙ্গ যখন আসবে, এখানে আব্দুল কাদের জিলানির কথা আপনি বলতে পারেন যে সত্য বলে কিভাবে মানুষ মহাবিপদ থেকে বেঁচে গেছে, ওরকম একটা বিষয়। আপনি প্যাট্রিয়টিজমের কথা যদি বলেন যে প্যাট্রিয়টিজমের জন্য মানুষ কিভাবে নিজের জীবনকে বিকিয়ে দিয়েছে, উৎসর্গ করেছে, সেই প্রসঙ্গগুলো তাদের এক্সাম্পলগুলো এখানে আসবেন। কোনো মনীষীর উক্তি আপনি এখানে বলতে পারেন যেটা আসলে সারা বিশ্বের পৃথিবীর অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ অনুসরণ করে, এইভাবে আপনি এখানে কোটেশনগুলো আসবেন। আচ্ছা, তারপরে এরপরে দেখেন এক্সপোজিটরি এসে। An expository or explanatory essay consists of an exposition or explanation of some subject, e.g. exempligraphia, in the institutions, industries, occupation,
scientific topics such as gravitation, astronomy, etc. Literary topics such as nature of poetry. এর আগে মানে এখানে পোয়েট্রির বৈশিষ্ট্য এই এসেটা এই গতবার বা তার আগের বার আসছিল আর কি। এক্সপোজিটরি এসে একটা থাকে সাধারণত পরীক্ষায়, এটা যেমন গ্র্যাভিটেশন, অ্যাস্ট্রোনমি, নেচার অফ পোয়েট্রি, এগুলো ধরেন আপনি যদি না জানেন কিছুই লিখতে পারবেন না। এক্সপোজিটরি এসে তথ্য একজ্যাক্ট যারা এটা নিয়ে পড়াশোনা না করেছে তারা এটা কখনোই লিখতে পারবে না। কাজেই এক্সপোজিটরি এসে থেকে দূরে থাকবেন। যদি আপনার এটা সাবজেক্ট না হয় তাহলে এক্সপোজিটরি এসে থেকে সব সময় দূরে থাকবেন, এগুলা পরীক্ষায় লিখবেন না। তারপর ইমাজিনেটিভ এসে, হ্যাঁ ইমাজিনেটিভ এসে এটা লেখা যাবে। ইমাজিনেটিভ এসে এসেস অন সাবজেক্টস such as the feelings and experience of the sailor wrecked on a desert island may be called imaginative essay. Such subjects as If I Were a King or the autobiography of a river could call for imaginative. একটা এসে 35 BCS এর মধ্যে আসছিল, where would you like to see yourself after 10 years from today? 10 বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান, এটা ইমাজিনেটিভ এসে। এবং এখানে দেখেন এই ইমাজিনেটিভ এসের ক্ষেত্রে আপনি নিজের মতো করে সাজিয়ে উপস্থাপন করতে পারবেন। ভাষাগত দক্ষতা থাকলে এটা এই ধরনের এসিগুলা কম আনকমন হলেও লেখা যায়। হিন্টস অন এসে রাইটিং, ডিফাইনিং দ্য সাবজেক্ট। দেখেন ডিফাইনিং দ্য সাবজেক্ট, it is very important that you have a clear and accurate conception of the essay before you attempt to write it. দেখেন ভালো করে দেখেন, এখানে যে কথা বললো খুবই গুরুত্বপূর্ণ। এর বলা হলো যে it is very important that you have a clear and accurate conception of essay before you attempt to write. আপনি ধরেন আনকমন এসে যদি হয়, নরমালি তো আমরা প্রস্তুতি নিব, যদি এসেটা আনকমন হয় তাহলে পরীক্ষায় লেখার পূর্বে এটা আপনার এটা কি সম্পর্কে জানতে চেয়েছে সেই সাবজেক্টটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যেমন দেখেন এক্সাম্পল, ফর এক্সাম্পল দ্য ইউজেস অফ এ কম্পিউটার্স, একটা এসে যে আসে ইউজেস অফ কম্পিউটার্স, এটা তারা কি বুঝাবে? দ্য সাবজেক্ট ইজ নট হাউ কম্পিউটার্স ওয়ার্ক, এটা কিন্তু কম্পিউটার কিভাবে কাজ করে সেটা না। নর ইজ দ্য হিস্ট্রি অফ কম্পিউটার, কম্পিউটারের ইতিহাসও না। দ্য সাবজেক্ট ইন দিস কেস ইজ দ্য ইউজেস অফ কম্পিউটার্স ইন অফিসেস, ইন ইন্ডাস্ট্রিজ, ইন এয়ারক্রাফট, ইন স্পেস রিসার্চ। অর্থাৎ এই মুদি দোকান চালানো থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারটা কি সেটা জানতে হবে। এখন আপনি এটা কেমন কীভাবে কাজ করে, হার্ড ডিস্ক কী কী যন্ত্রপাতি আসে, ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে আপনি 2-3 পেজ দেখেন, ওইটা আননেসেসারি, এগুলো লিখে কোনো নাম্বার পাওয়া যাবে না। 35তম বিসিএস একটা এসে আসছিল, এটা এরকম ছিল যে নেচার ভার্সাস নার্চার। নেচার ভার্সাস নার্চার, এই এসেটা 35th বিসিএস আসছিল। অর্থাৎ বিসিএস পরীক্ষা, বিসিএস রিটেন ইংলিশ কঠিন হওয়া শুরু হয়েছে কিন্তু 35তম বিসিএস থেকেই। তার আগ পর্যন্ত কোশ্চেনগুলো অনেক ইজি কোশ্চেন হতো, ওইগুলোর জন্য আপনাদের কারো এক্সপার্টদের কাছে যেতে হতো না, নিজেরাই নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারতেন। কিন্তু 35তম বিসিএস থেকেই আসলে বিসিএসটা ওইভাবে স্ট্যান্ডার্ড কোশ্চেন হওয়া শুরু হয়েছে। তারপর থেকে আপনারা পড়ার জন্য এক্সপার্টদের কাছে দৌড়াচ্ছেন। নেচার ভার্সাস নার্চার, তো এটা আমাদের 35তম বিসিএস রিটেন পরীক্ষা খারাপ করে কিছু স্টুডেন্ট আমাদের কাছে পড়তে আসলো 36তম বিসিএস এর জন্য। তো তখন আমি ক্লাসে একদিন জিজ্ঞেস করেছিলাম যে এই নেচার ভার্সাস নার্চার এসেটা আপনারা কে কে লিখেছেন? 4-5 জন হাত দিয়েছিল, বলো স্যার আমি লিখেছি বা আমরা লিখেছি। তখন যারা হাত দিয়েছিল তাদের মধ্যে থেকে জিজ্ঞেস করলাম যে আপনি কি লিখছেন এই নেচার ভার্সাস নার্চার? স্যার লিখছি তো অনেক কিছুই, প্রায় 7-8 পাতা লিখছি, কিন্তু এখন তো মনে নাই অত কিছু। বললাম যে মনে আছে এরকম একটা জিনিস বলেন তো, যে এসে লিখেছেন, একটা উদাহরণ দিচ্ছেন, এরকম মনে আছে এরকম একটা জিনিস আমাকে বলেন। তখন বলতে স্যার যে সুন্দরবনের উদাহরণ দিয়েছি। সুন্দরবনের উদাহরণ বলতে কি উদাহরণ দিয়েছেন সুন্দরবনের? বলছে স্যার লিখেছি সুন্দরবনটা আমাদের ন্যাচারাল ব্যারিয়ার, এটা নেচার, এই নেচারটা আমাদেরকে রক্ষা করছে, রক্ষা কবচ হচ্ছে, রক্ষা কবচের মতো কাজ করছে। এটা বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে সেগুলা থেকে আমাদের অসংখ্য মানুষের জীবন, মানুষ ও প্রাণ বাঁচাচ্ছে। কাজেই আমাদের কি করতে হবে? সুন্দরবনকে নার্চার করতে হবে এবং আমাদের নিজেদের সুরক্ষার জন্য সুন্দরবনকে বাঁচাতে হবে।
তা না হলে আমরা বিপদে পড়ব, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুগত পরিবর্তনের জন্য বিশাল সমস্যা। এরকম একটা প্রসঙ্গ বললো। আরো দু একজনকে জিজ্ঞেস করলাম, অনেকটা মোরলেস এরকমই আনসার তারা দিয়েছিল। তখন আমি বললাম যে আপনি পরীক্ষায় 0 পাবেন, এসে যা লিখছেন কোনো নাম্বার পাবেন না। মানে মন খারাপ করলো যে স্যার কি বলেন, মানে 40-45 মিনিট ধরে এসে লেখলাম, আপনি বলেন কোনো নাম্বার পাবেন না। হ্যাঁ, সে যদি এটাই লিখে থাকে সে এসেতে কোনো নাম্বার পাবে না, একদম 0 পাবে। কারণ বিকজ হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, সে কোশ্চেনটা বুঝতে পারেনি। কোশ্চেন যদি বুঝতে না পারেন তাহলে তো পুরাটাই যাই লেখেন না কেন সেক্ষেত্রে আপনি কোনো নাম্বার পাবেন না, যত ভালোই লেখেন। তাহলে কোশ্চেন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই নেচার ভার্সাস নার্চারটা আসলে কি? নেচার ভার্সাস নার্চার, এটা হলো ন্যাচারাল ট্যালেন্ট আর এটা হলো নার্চার স্কিলড। একটা হলো প্রকৃতিগত ক্ষমতা, আরেকটা হলো লালন পালন করে যে ক্ষমতাটা হয়েছে সেটা। এখন এই ন্যাচারাল ট্যালেন্টটা কি? ন্যাচারাল প্রকৃতি দিয়েছে, অর্থাৎ এটার জন্য মানুষকে কষ্ট করতে হয়নি, এটা অন্যদের থেকে মানে সে সমসাময়িক পিপুলদের থেকে তার মধ্যে এটা ন্যাচারালি তাকে ভরে দিয়েছে। যদি আপনি বলেন মেসির কথা, মেসির যে কৌশল এটা ন্যাচারাল ট্যালেন্ট। পেলের যে কৌশল ছিল সেটা ন্যাচারাল ট্যালেন্ট ছিল। আমাদের সাকিব আল হাসানের যে খেলা খেলে এটা ন্যাচারাল ট্যালেন্ট। এখন প্রশ্ন হতে পারে যে কেন স্যার ন্যাচারাল ট্যালেন্ট? দেখেন সাকিব আল হাসান আমাদের যে বিকেএসপিতে প্র্যাকটিস করে সাকিব আল হাসান হয়েছে, সাকিব আল হাসানের সাথে সাথে কিন্তু আরো শত শত প্লেয়ার প্র্যাকটিস করেছে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে, কিন্তু আমরা সাকিব আল হাসানের মতো কিন্তু একজনই পেয়েছি, তাই না? একই খাবার খেয়েছে, একই কোচের আন্ডারে প্র্যাকটিস করেছে, একই মাঠে খেলেছে, কিন্তু বাট উই হ্যাভ গট অনলি ওয়ান সাকিব আল হাসান ইন দ্য লাস্ট 50 ইয়ার্স। কাজেই মেসি বলেন, পেলে বলেন, ম্যারাডোনা, এরা কিন্তু ন্যাচারাল, এরা যুগে যুগে মানে প্রতিবারই জন্ম, মানে সবসময় থাকে এরকম না, এটা ক্ষণজন্ম বলতে পারি। মাইকেল জ্যাকসনের যে কণ্ঠটা ওইটা হলো ন্যাচারাল ট্যালেন্ট। এখানে লতা মঙ্গেশকরের যে কণ্ঠ, এটা রুনা লালের যে কণ্ঠ, এগুলো হলো ন্যাচারাল ট্যালেন্ট। এখন ধরেন এই ন্যাচারাল ট্যালেন্ট যাদের ভালো কণ্ঠ, একজন ব্যক্তি সঙ্গীত শিল্পী হতে চায় কিন্তু সে গলাটা কর্কশ, মানে স্মুথ না, মেলাঙ্কলি যেটা হলো যে সুমধুর না তার, তখন আসলে সে যত চেষ্টা করুক তার পক্ষে কিন্তু ভালো সিঙ্গার হওয়া অনেক কঠিন, তাই না? অনেক অনেক কঠিন। কেন? বিকজ হি ইজ নট ন্যাচারালি ব্লেসড, আশীর্বাদ পুষ্ট না, এই জন্য তার পক্ষে কঠিন। এটা একটা বিষয়। আরেকটা, এখন দেখেন যদি তার মানে ন্যাচারাল ট্যালেন্ট যদি থাকে এবং তারা যদি নার্চারের সুযোগ পায় তাহলে সমসাময়িক যারা আছে তাদের থেকে অনেক অনেক দূর তারা উপরে থাকবে। আর নার্চার স্কিল কি? যে নার্চার স্কিল হলো যে আপনি লালন পালন করে প্রশিক্ষণের মাধ্যমে একটা স্কিলটাকে যখন তৈরি করা হয়, বড় করা হয়, সেটা হলো নার্চার স্কিল। যেমন ধরেন সাকিব আল হাসানের ভালো ক্রিকেট খেলতে জানে কিন্তু সে বিকেএসপির মতো একটা প্ল্যাটফর্ম পেল না। মেসি ভালো কৌশল জানে কিন্তু বার্সেলোনার মতো একটা প্ল্যাটফর্ম পেল না, তাহলে কিন্তু তারা মেসি হতে পারতো না। আবার এখানে যদি আপনার বলেন আপনি সঙ্গীত শিল্পী, ভালো কণ্ঠ আছে কিন্তু ছায়ানটের মতো একটা প্ল্যাটফর্ম সে পাচ্ছে না, অর্থাৎ সঙ্গীতের যে ব্যাকরণ সেটা শিখতে পারছে, জানতে পারছে, তাহলে কিন্তু সে বেশি দূর এগোতে পারবে না। এই জন্য ন্যাচারাল ট্যালেন্ট যদি থাকে এবং নার্চার স্কিল যদি হয় তাহলে সে অনেক অনেক দূর চলে যাবে, অনেক মানে সমসাময়িকদের থেকে অনেক দূর এগিয়ে থাকবে। এখানে এক্সাম্পল দেওয়া দরকার ছিল আপনার মাইকেল জ্যাকসনের কথা, এখানে প্লে ম্যারাডোনা মেসির কথা আসতে পারতো, এখানে আসতে পারতো আপনার সাকিব আল হাসানের কথা। এই লেভেলের যারা, অর্থাৎ যারা ন্যাচারাল দিক থেকে ব্লেসড, এদের উদাহরণটা দেওয়া দরকার ছিল। এখন আপনি ন্যাচারালি যখন ব্লেসড থাকবে, আপনি নার্চার করে তাদের পর্যায়ে আপনি যেতে পারবেন না, এটা কখনোই হবে না। যেমন ধরেন আমাদের বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে যদি আমরা বলি যে তোমাদেরকে আমরা এখন যে টাকা পয়সা দেই, আমরা 100 গুণ টাকা পয়সা বাড়িয়ে দেবো, 100 টাইমস তোমাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হবে, খালি আমাদের বিশ্বকাপটা জিতে দিতে হবে। সময় হলো 50 বছর, 50 বছর টাইম, প্রত্যেকবারই তোমরা 100 গুণ করে টাকা বেশি পাবা, এটা আমাদের বিশ্বকাপটা জিতে দিতে হবে। পারবে বলেন তো? আমার মনে হয় যে এশিয়া কাপ জিতাই কঠিন হয়ে যাবে, মানে বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়া কাপ জিতাই কঠিন হয়ে পড়বে। হ্যাঁ, সাউথ এশিয়ায় সেরা হওয়া কঠিন, এশিয়া মানে ওয়ার্ল্ড কাপ তো পরে। কেন? কারণটা হলো ফুটবল খেলার জন্য যে শারীরিক কাঠামো, এখানে গঠন এবং ওয়েদার, হ্যাঁ, যেটা আপনি ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলোতে আছে, ইউরোপে আছে, ওইটা কিন্তু এশিয়াতে হবে না। এই জন্য এশিয়া দেখেন ভারতে 100 কোটির উপরে লোক, তারা কিন্তু বিশ্বকাপে চান্স পায় না। চীন,
হ্যাঁ, এখানে প্রায় 150 কোটি মানুষের বাস, তারপরেও বিশ্বকাপ একবার পায় একবার পাচ্ছে না, কারণ এটা হচ্ছে ন্যাচারালি ব্লেসড না ওই কাজটা করবার জন্য, কিন্তু ক্রিকেটের জন্য আবার খুব পারফেক্ট। তো এই জন্য ন্যাচারাল ট্যালেন্ট বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেরা হওয়ার জন্য কোনো কোনো ক্ষেত্রে। এটা ছিল এটার এসে, কিন্তু সেখানে যখন আপনি সুন্দরবনকে নিয়ে আসলেন তখন কিন্তু আপনি কোশ্চেনটাই বুঝতে পারলেন না। এই জন্য ডিফাইনিং দ্য সাবজেক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সাবজেক্টটা ডিফাইন করতে পারা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন আনকমন এসে হবে তখন এটা কি চেয়েছে এটা ডিফাইন করতে পারতে হবে। বলেন এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা? কোয়েরি থাকলে একটু হাত উঠাতে পারেন, আমরা কোয়েরির আনসার দিব। কোয়েরি থাকলে হাত উঠাতে পারেন, কোয়েরিগুলো আমরা শুনবো। মরে গিয়ে রেইজ হ্যান্ড অপশনে ক্লিক করলে হাত উঠবে, ওইখান থেকে যদি কোনো কোয়েরি থাকে কোয়েরিগুলো বলেন। পিঙ্কি কোনো কোয়েরি আছে? না স্যার, সবই বুঝা গেছে স্যার। আচ্ছা, অলকা কোনো কোয়েরি আছে? আছে অলকা কোনো কোয়েরি? না না স্যার, নেই। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন 2 মিনিটের একটা শর্ট ব্রেক নিব, ব্রেকের পরে আবার শুরু করব। 2 মিনিটের একটা শর্ট ব্রেক হবে, ব্রেকের পরে আবার শুরু হবে। তো নেচার ভার্সাস নার্চার, এখানে ডিফাইনিং দ্য সাবজেক্ট ম্যাটারটা আমাদের কমপ্লিট হলো। তারপর হলো কালেক্টিং ম্যাটেরিয়ালস, মানে এটা বলা হচ্ছে যে হোয়েন ইউ হ্যাভ গট ক্লিয়ার আইডিয়া। ধরেন আপনি বাসায় একটা এসে নিয়ে চিন্তা করছেন, পরীক্ষার হলে না, বাসায় নতুন একটা এসে লিখবেন যে কি কি লেখা উচিত। তখন যখন সাবজেক্টটা ডিফাইন করা হয়ে গেল তখন আপনার জিজ্ঞেস কালেক্টিং ম্যাটেরিয়ালস, এটার জন্য ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে, পয়েন্টসগুলো অ্যানালাইসিস করতে হবে, চিন্তা করতে হবে। সেটার জন্য when you have got clear idea of your subject, the next step will be to think of what you can say about it. Some subjects are so simple that a little reflection should supply with sufficient material for short essay. অর্থাৎ যদি এখানে কিছু কিছু এসে আছে যে অল্প চিন্তা করেই শর্ট এসের জন্য পর্যাপ্ত তথ্য পাওয়া যায়। আচ্ছা, but for others special information will be needed for which you have to do some special reading. For example, if you want to write a descriptive essay on contribution of garments industry to the economy of Bangladesh, you need some specific information before you can write it. এখন ধরেন আপনি যদি সেটা ডেসক্রিপটিভ এসে হয় তাহলে এটার জন্য স্পেশাল একটা রিডিং করতে হবে, পড়ে নিতে হবে, পরে আইডিয়াটা পেতে হবে। আর যদি শর্ট এসে হয় যেগুলো অনেকটা জানা তথ্য, সেক্ষেত্রে আপনি চিন্তা করা শুরু করলেই মাথার মধ্যে দেখবেন যে পয়েন্টগুলো আসতে শুরু করবে। যখন আসা শুরু করবে দেখেন তখন কি কাজ করতে হবে, তখন হলো কালেকশন। As you think over the subject, ideas, facts and illustrations will pass through your mind. As you think over the subject, যখন আপনি সাবজেক্ট নিয়ে চিন্তা করতে থাকবেন, আইডিয়াস ধারণা, ফ্যাক্টস অ্যান্ড ইলাস্ট্রেশনস উইল পাস থ্রু ইউর মাইন্ড, আপনার মনের মধ্য দিয়ে চলতে থাকবে। বাট ইফ ইউ ডু নট ক্যাচ দ্যাম অ্যাজ দে কাম, কিন্তু আপনি যদি তাদেরকে না ধরেন যখন মানে মাথার মধ্যে আসতে থাকবে, ইউ মে ফরগেট দ্যাম জাস্ট when you want them. But if you do not catch them as they come, you may forget them, আপনি ভুলে যেতে পারেন when you want them. So as you catch birds and put them in cage, catch and cage these fleeting thoughts by jotting them down on a piece of paper just as they do come into your mind. এখন ধরেন পরীক্ষা হলে সময় কম, একটা শর্ট এসে লিখতে হবে, হ্যাঁ, বা বিশেষ পরীক্ষায় এসেটা আপনার কমন পড়ে নাই, এসেটা আপনার তাৎক্ষণিকভাবে চিন্তা করে লিখতে হবে। তখন তাহলে আপনি 5 মিনিট সময় নেবেন, ওইটা এসেটা নিয়ে ভাববেন যে এটা কি কি পয়েন্টসের উপর ভিত্তি করে লিখতে হবে। যখন আপনি ভাববেন, ভাবা শুরু করবেন, তখন দেখবেন যে অনেকগুলা তথ্য আপনার মাথার মধ্যে ভিড় করছে, মাস্টার স্ট্রং করছে। সেটা আপনি সাথে সাথে পয়েন্টগুলো নোট ডাউন করবেন, সাথে সাথে আপনি পয়েন্টসগুলো নোট ডাউন করে খাতায় নোট ডাউন করবেন যে দিস আর দ্য পয়েন্টস আই হ্যাভ টু রাইট অন দ্য বেসিস অফ দিস পয়েন্ট। নোট ডাউন না করলে কি হবে, আপনি যখন শুরু করবেন এসে রাইটিং লেখাটা, আপনি যখন শুরু করবেন এসে রাইটিং লেখাটা, তখন সেই তথ্যগুলো আপনি আর খুঁজে পাবেন না। অনেক তথ্যই মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মাথায় এসেছিল কিন্তু আপনি এখন ভুলে গেছেন, এই জন্য নোট ডাউন করবেন খাতায়। নোট ডাউন করার পরে হলো সিলেকশন।
প্রথম যখনই আপনার মাথায় তথ্যগুলো আসা শুরু করবে তখনই আপনি প্রথমে নোট ডাউন করা শুরু করলেন এবং শুরু করার পরে দেখেন সেগুলোকে সিলেকশন করতে হবে। Selection ki when you think you have collected enough material for your essay or you can't think of any more points, read over the notes you have jotted down to select the point most suitable for your purpose. এখন ধরুন ইয়েস যে পয়েন্টস নোট ডাউন করা শেষ, 10টা পয়েন্টস হয়তো নোট ডাউন করেছেন বা 15টা পয়েন্ট আপনি নোট ডাউন করেছেন, এখন আর কিছু খুঁজে পাচ্ছেন না, তখন সেটা সিলেকশন করবেন যে ইয়েস এই 15টা পয়েন্টসের মধ্যে বা 10টা পয়েন্টসের মধ্যে কোন পয়েন্টসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে ভালো, সেরকম ওইরকম ধরেন আপনি হয়তো 7-8টা পয়েন্ট চুজ করলেন যে দিস আর দ্য পয়েন্ট, সেগুলো সিলেকশন করে নিলেন। এই পয়েন্টগুলোর ভিত্তিতে আপনি এসে লেখাটা শুরু করবেন এবং লেখার সময় যদি আরও কোনো ভালো পয়েন্টস আসে সেটা আপনি অ্যাড করতে পারেন, অ্যাড করে আপনি লেখাটা চালিয়ে যেতে পারেন। তারপরে দেখেন মেকিং দ্য আউটলাইন, এরপরে হলো মেকিং দ্য আউটলাইন। Making the outline, bearing your subject definitely in your mind and with your purpose clearly before you, sketch out a bare outline of the main heads under which you will arrange your various materials in a natural, logical and convincing order. তাহলে এখানে কি হবে, purpose clearly before you sketch out a bare outline, দেখেন sketch out a bare outline under which you will arrange, এখানে এই কথাগুলো দেখেন। তো স্কেচ আউট এ বেয়ার আউটলাইন অফ দ্য মেইন হেডস, এর কি কি মেইন হেডসগুলো কি কি হবে, সেই মেইন হেডসগুলোর আন্ডারে কি কি সাব হেড আসবে সেটা আপনি এখানে ওয়ান বাই ওয়ান লেখা শুরু করবেন যে দিজ আর দ্য মেইন হেডস অ্যান্ড দিজ আর দ্য সাব হেডস। অনেক সময় দেখা যায় যে ধরেন অ্যাডভান্টেজ একটা মেইন হেড লিখলেন, এই অ্যাডভান্টেজের মধ্যে আবার সাব হেড আসতে পারে যে এই দিজ আর দ্য মানে ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজেস, সেগুলো সাব হেড করতে পারেন। ডিসঅ্যাডভান্টেজ আন্ডারে সাব হেড আসতে পারে, কজের আন্ডারে সাব হেড হতে পারে। এইভাবে যেগুলোর আন্ডারে সাব হেড আসবে সেগুলো আপনি সাব হেড লিখবেন, লেখার পরে তারপরে হলো আপনি আস্তে আস্তে আগাতে থাকবেন। তাহলে সেটা এবং ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত আবার আমাদের এভাবে আগাতে হবে। এখন আসেন রাইটিং ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন অফ অ্যান এসে। একটা এসের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশনটা আমরা কিভাবে লিখব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যে কোনো এসের জন্য। যেমন এখানে ইন্ট্রোডাকশন যে কথা বলা হয়েছে দেখেন, অ্যান ইন্ট্রোডাকশন অফ অ্যান এসে শুড অ্যারাউজ ইন্টারেস্ট ইন রিডিং দ্য নেক্সট পার্টস অফ দ্য এসে। অর্থাৎ ইন্ট্রোডাকশন পড়ে এসের পরের পার্ট পড়ার জন্য আগ্রহ জন্মাবে। অ্যান ইন্ট্রোডাকশন অফ অ্যান এসে শুড অ্যারাউজ ইন্টারেস্ট in reading the next parts of the essay. It may be a very short paragraph, but it should always be arresting and pertinent to the subject. Subjectের সাথে pertinent সামঞ্জস্যপূর্ণ হবে। The introduction may consist of a definition or a quotation, proverb, general remark leading up to the subject. এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি হবে, যদি শর্ট এসে হয় ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি ডেফিনেশনটা রাখতে পারেন, যদি লং এসে হয় ডেফিনেশনটা বাইরে আলাদা করে লিখবেন। এর বাইরে এখানে কি হতে পারে, কোটেশন, প্রভাব, জেনারেল রিমার্ক লিডিং আপ টু দ্য সাবজেক্ট, কোটেশন আনতে পারেন, প্রভাব, জেনারেল রিমার্ক লিডিং আপ টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ এই বিষয়গুলো আমরা আনতে পারি। সাবজেক্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ এখানে কোটেশনটা আমরা নিতে পারি, এখানে গুরুত্বপূর্ণ একটা কোটেশন দিয়ে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, এখানে আপনি প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে পারেন, এখানে জেনারেল রিমার্ক, কোনো একটা জেনারেল রিমার্ক দ্বারা শুরু করতে পারেন। এখানে লিডিং আপ টু দ্য সাবজেক্ট। এখন ধর করোনা ভাইরাস নিয়ে যদি আপনি একটা এসে লেখেন, তো এটা যে কোনো এসেই, এই করোনা ভাইরাস রিলেটেড যে কোনো এসেই মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধানের এখানে কোনো সতর্কবাণী অথবা এখানে তার কোনো আশাবাদে ব্যক্ত, ওই বিষয়গুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন, দিয়ে আপনি ধরুন এটা শুরু করলেন। তাহলে এখানে রিলিভেন্ট জেনারেল একটা রিমার্ক দিয়ে আপনি শুরু করলেন, এটার গুরুত্বটা অনেক বেশি পাবে। আর যদি এটা এরকম এসে হয় যেখানে প্রবাদ বাক্য নিয়ে আসা যায় অথবা কোটেশন, রিলিভেন্ট কোনো বিখ্যাত মনীষীর উক্তি দিয়ে আসতে পারে, ওগুলো দিয়ে শুরু করলে এসেটা অনেক সুন্দর হবে। এই জন্য চেষ্টা করবেন যে যখন এসেগুলো মুখস্থ করবেন ওই রিলেটেড কোনো প্রবাদ বাক্য, কোনো কোটেশন, কোনো জেনারেল রিমার্ক আপনি এখানে নিয়ে আসবেন।
আচ্ছা, এখানে ধরেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি কোনো এসে লেখেন, সেক্ষেত্রে আপনি বেগম রোকেয়ার কোনো স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারেন। এটা এখানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে যদি কোনো কথা বলেন, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো স্টেটমেন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। এইখানে যার যেখানে অবদান আছে তার জেনারেল যে রিমার্কগুলো আছে সেগুলা জেনারেল রিমার্ক বা এখানে কোটেশন গুরুত্বপূর্ণ কথা সেগুলা দিয়ে আপনি শুরু করতে পারেন। এটা শুরু করলে অ্যারেস্টিং বিগিনিং হবে এবং পার্টিনেন্ট টু দ্য সাবজেক্ট হতে হবে এবং অ্যারেস্টিং বিগিনিং হবে। এগুলো মার্কস ভালো পাওয়ার জন্য সুন্দরভাবে ভালো মার্কস পেতে হেল্প করতে পারে। আচ্ছা, এরপরে কনক্লুশন। As the introduction should arouse interest, the conclusion should satisfy it. As the introduction should arouse interest, ইন্ট্রোডাকশনের মাধ্যমে যেমন এখানে আগ্রহটা জন্মাবে, দ্য কনক্লুশন শুড স্যাটিসফাই ই, কনক্লুশনের মাধ্যমে এটা সমাপ্তি করতে হবে। অর্থাৎ ইন্ট্রোডাকশন পড়ে যেমন একজন রিডারের বা এক্সামিনারের আপনার এসে পড়ার জন্য আগ্রহ তৈরি হবে, কনক্লুশন পড়ে সে আগ্রহের পরিসমাপ্তি হতে হবে। An effective and satisfying end to an essay is as important as an arresting beginning. An abrupt or feeble ending may spoil the whole effort of the essay. এখন ধরেন এখানে যে an abrupt or feeble ending, হঠাৎ করে আপনি শেষ করলেন, খুব দুর্বল শেষ হলো, সেক্ষেত্রে আপনার পুরো এসে লেখাটার উদ্দেশ্যটাই আমরা স্পয়েল করে দিতে পারি। ধরেন আপনি ভালো ইন্ট্রোডাকশন লেখলেন, তার ভিতরে ভালো লেখলেন, মোটামুটি এক্সামিনারের একটা ভালো ধারণা তৈরি হলো, জিএস আপনি অনেক ভালো লিখতে পারেন, হয়তো চিন্তা করছে আপনাকে 70% মার্কস দিবে, কিন্তু কনক্লুশনে এসে এক্সামিনার মনে হলো যে না, আপনি তো কনক্লুশন লিখতে পারেন না, খুব দুর্বল হয়েছে বা বেশ কিছু ভুল ত্রুটি হয়েছে, হয়তো আপনাকে মার্কসটা 60% নিয়ে আসলো বা আরও 55% নামাই দিতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে। আবার ধরেন আপনি ইন্ট্রোডাকশনে ভালো লিখছেন, ভিতরে অত বেশি ভালো লিখতে পারেননি, ইন্ট্রোডাকশন পরে মোটামুটি এক্সামিনারের ভালো ধারণা তৈরি হয়েছে, জিএস 60%-এর মতো নাম্বার পাবে। তারপরে যখন বডিটা পড়তেছে তখন মনে হলো যে না, এ তো 60% অত নাম্বার পাবে না, এর লেখা অনেক দুর্বল, 50% রেঞ্জে একে রাখতে হবে। কিন্তু পরে কনক্লুশন এসে দেখলো যে আপনি সুন্দর একটা কনক্লুশন টেনেছেন, তখন আবার এক্সামিনার কনভিন্সড হলো, তখন আপনাকে 60% মার্কসই দিল, যেখানে হয়তো 10% কম দেওয়ার চিন্তা করেছিল, সেখানে আপনি 60% নাম্বার পেলেন। তো এটা এই জন্য কনক্লুশনটা ভালো হলে আপনার মার্কস কিন্তু একটু বাড়বে। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা ভালো হতে হবে। কনক্লুশন আমরা এসে পড়াইতে গিয়ে যেটা দেখি সেটা হলো, ধরেন অধিকাংশ ছাত্রছাত্রী ইন্ট্রোডাকশনে যা লেখে ওইগুলাই একটু দুই একটা কথা চেঞ্জ করে কনক্লুশন দিয়ে দেয়। ওই ইন্ট্রোডাকশন যা লিখে আসে ওইটা দুই একটা কথা চেঞ্জ করে দুই এক লাইন এদিক ওদিক করে কনক্লুশন লেখে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। ইন্ট্রোডাকশন যেখানে শেষ সেখান থেকে আসলে কনক্লুশনের শুরু। তো এই বিষয়গুলো এখানে থাকবে। আর এই গুড কনক্লুশন কি কি থাকবে? এ সামিং আপ অফ দ্য আর্গুমেন্টস অফ দ্য এসে। এই এসেতে যে পয়েন্টগুলো বললেন তাদের একটা সামারি এখানে থাকে, মানে একদম মোটা দাগে এখানকার 4-5টা শব্দ এখানে আসতে পারে। ফাইনাল কনক্লুশন ড্রন ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার থেকে ফাইনাল কনক্লুশন ড্র করতে পারেন, অথবা এখানে যদি কোনো সুইটেবল কোটেশন থাকে সেই কোটেশনটা আপনি নিয়ে আসতে পারেন। এখানে যদি কোনো সুইটেবল কোটেশন থাকে সেই কোটেশনটা আপনি এখানে আনতে পারেন। তো ফাইনাল কনক্লুশন ড্রন ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার অথবা সুইটেবল কোটেশন, এই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। এই হলো মোটামুটি আমাদের এসে লেখার যে বিষয় সেগুলো এই। হ্যাঁ, আর আরেকটা কাজ যেটা করতে হবে, ধরেন আমরা ইন্ট্রোডাকশন কনক্লুশন লেখা শিখবো, কিছু পয়েন্টস কোটেশন এগুলো জানবেন, তারপরেও ভালো হয় যে এবার যেহেতু করোনা ভাইরাস নিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো করোনা ভাইরাস রিলেটেড এসের হয়তো একটা দুইটা এসের ইন্ট্রোডাকশন কনক্লুশন হয়তো আপনি যে মুখস্থ করে রাখেন ভালো দেখে, তারপরে সেটা করোনা রিলেটেড যে কোনো এসে আসলে সেটা লিখতে পারেন, এরকম করতে পারেন। মানে মোটামুটি ধরেন পরীক্ষায় আসার মতো 5-7টা এসের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন যদি আপনি মেমোরাইজ করেন, সেটা পরবর্তীতে ওই নেচারের এসেগুলা, মানে হয়তো একটা নাম চেঞ্জ করে আসে অনেকটা ওই নেচারেরই। যেমন এখানে ধরেন আপনি করোনা ভাইরাস রিলেটেড একটা এসের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সুন্দর করে মুখস্থ করেন, শিখলেন। তারপরে এখানে ধরেন আপনি ডিজিটাল সিকিউরিটি যে বিষয়গুলো আছে, হ্যাঁ, ডিজিটাল ফ্রড যেগুলো আছে, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, এগুলো এখন গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোর ইন্ট্রোডাকশন কনক্লুশন মুখস্থ করলেন। এখানে আপনার
আমাদের ধরেন মুজিব ইয়ার নিয়ে সুন্দর একটা ইন্ট্রোডাকশন কনক্লুশন আপনি মেমোরাইজ করলেন। হ্যাঁ, এরকম জাস্ট মোটা দাগে যে এসিগুলো আসতে পারে। আইসিটি রিলেটেড একটা মানে প্রযুক্তির পজিটিভ এবং নেগেটিভ সাইড, সোশ্যাল মিডিয়ার পজিটিভ নেগেটিভ সাইড, মানে এই বিষয়গুলো। তারপরে এখানে মুজিব ইয়ার, এখানে আপনার করোনা ভাইরাস, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলোর নিয়ে এরকম 7-8টার এসের ইন্ট্রোডাকশন কনক্লুশন যদি আপনি মুখস্থ করেন এবং সেটা আপনি পরীক্ষার সময় ওই নেচারের যেটা থাকবে সেখানে লিখতে পারবেন। এতে দেখা যায় টাইমটা বাঁচবে এবং ভালো ইন্ট্রোডাকশন কনক্লুশন হবে। এখন আসেন আমরা দেখব, যদি আপনার এরকম হয়, ধরেন একটা এসে যদি পরীক্ষায় এরকম আপনার আসে, then critically evaluate the impact of coronavirus or COVID-19. এই critically evaluate the impact of coronavirus or COVID-19, এই COVID-19 বা করোনা ভাইরাসকে যদি আপনি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে বলে, যে কোনো এসেই যদি আপনাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে বলে তাহলে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই তুলে ধরতে হবে। যে কোনো কোশ্চেন যদি আপনাকে ধরেন ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে বলে তাহলে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আনতে হবে। তাহলে আপনার যখন এই COVID-19টা সম্পর্কে আপনাকে একটা এসে লিখতে বলবে, তাহলে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে বলবে, তখন পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডগুলো কী কী পজিটিভ সাইড আছে COVID-19-এর জন্য। হ্যাঁ, এখানে যেহেতু আপনার এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এখানে নেগেটিভ বিষয়গুলো আগে বলে, কারণ নেগেটিভ সাইডটাই বেশি। এখানে নেগেটিভ সাইডগুলো আগে বলবেন, তারপরে পজিটিভ সাইডগুলো আগে বলবেন। কিন্তু যদি কোনো প্রযুক্তি রিলেটেড হয়, টেকনোলজি রিলেটেড হয়, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া রিলেটেড হয়, বিজ্ঞান নিয়ে লেখা থাকে, সেগুলোর ক্ষেত্রে আগে পজিটিভ সাইড বলবেন, তারপরে নেগেটিভ সাইড। যেমন এখানে আপনার এখানে প্রথমে যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো এসে থাকে, ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কোনো থাকে, টেকনোলজি অ্যান্ড হিউম্যান লাইফ এগুলো নিয়ে যদি থাকে, এগুলোর আগে পজিটিভ সাইডটা বলবেন, তারপরে নেগেটিভ সাইডটা বলবেন। কিন্তু করোনা ভাইরাস নিয়ে যেতে থাকবে, এর আগে ক্রিটিক্যাল ইভ্যালুয়েট করতে বললে আগে নেগেটিভ সাইডটা বলবেন, তারপরে আপনার পজিটিভ সাইড। এখন নেগেটিভ সাইডের মধ্যে অনেকগুলো বিষয় আসবে সাবহেডের আন্ডারে, এবং পজিটিভ সাইডের মধ্যে অনেকগুলো বিষয় আসবে। তো তার আগে যে জিনিসটা লাগবে সেটা হলো ভালো একটা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন। আমরা ধরেন একটা ইন্ট্রোডাকশন যদি দেখতে চাই, দেখেন আমরা ভালো একটা ইন্ট্রোডাকশন যদি দেখতে চাই এই ক্রিটিক্যালি ইভ্যালুয়েটের ক্ষেত্রে, দেখেন এখানে আমি একটা ইন্ট্রোডাকশন দেখাই, একটু ভালো আপনি লিখতে পারেন। এখানে আপনি একটা কোটেশন দিতে পারেন, এখানে আমরা কোটেশনটা দেইনি, একটা কোটেশন দিয়ে শুরু করতে পারেন। তারপরে দেখেন, করোনা ভাইরাস প্যান্ডেমিক ইজ এ ওয়ার্ল্ড শেটারিং ইভেন্ট হুজ কনসিকুয়েন্সেস উইল নট রিমেইন লিমিটেড টু ক্যাজুয়ালিটিস অফ লাখস অফ পিপল অফ দ্য ওয়ার্ল্ড। এখানে লাখস না বলতে মিলিয়ন্স বলবেন, যেহেতু মিলিয়ন্স হয়ে গেছে এখন, মিলিয়ন্স অফ পিপল অফ দ্য ওয়ার্ল্ড। রাদার its far-reaching and myriad outcome will include permanent shifts in political and economic power, changes in people's thinking and belief, social and personal interactions between or among people. Even the mightiest state of the world has proved its unworthiness before such a virus and noticed helpless death of her 100,000 people. তারপরে বাংলাদেশ লিঙ্ক করেন, বাংলাদেশ, a country of rising economy, has experienced mounting onslaught in all the sectors of the economy because of coronavirus pandemic. The fall in earning foreign remittance to collecting revenues from various internal sources is undoubtedly going to invite myriad challenges in the economy on the days coming ahead. The means of earning livelihood for millions of people have already completed shutdown, while many others are trying to keep them afloat, taking the risk of working in an infected environment. Environment created by coronavirus. It also has to be acknowledged that, like all other pandemics of the past, COVID-19 has brought about some changes which may be positively utilized for mankind. এখন দেখেন, এখানে কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি বিষয়গুলো প্রথমে কি করলেন, এটা এই COVID-19 একটা গ্লোবাল পার্সপেক্টিভ বললেন, গ্লোবাল পার্সপেক্টিভ বলার পরে তারপরে এটাকে বাংলাদেশের সাথে লিঙ্ক করলেন, এরপরে আপনি নেগেটিভ সাইডগুলো বললেন, শেষে কিছু পজিটিভ সাইডও আছে এই বিষয়টা উপস্থাপন করলেন। এটা আরও সুন্দর হতো যদি আপনি এখানে একটা
সুইটেবল কোটেশন নিয়ে আসতে পারেন। তাহলে এই এসেটার সাথে আপনি একটা কোটেশন নিয়ে আসেন। এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি প্রধান তিনি এখানে করোনা ভাইরাস নিয়ে একটা কথা বলেছে, যে সেটার এরকম একটা কোটেশন এখানে দিয়ে দেন, দেখবেন যে এসেটা অনেক স্মার্ট হবে। এইভাবে ধরেন এই এসেটা এটা আপনি ইন্ট্রোডাকশনটা মুখস্থ করে ফেললেন, মেমোরাইজ করে ফেললেন ইন্ট্রোডাকশনটা, এবং একটা কোটেশন অ্যাড করে আর একটু ভালো যদি করতে পারেন করে ইন্ট্রোডাকশন মুখস্থ করে ফেললেন। পরীক্ষায় আসলে আপনি ৩-৪ মিনিটের মধ্যে খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখে ফেললেন। কারণ পরীক্ষায়, হ্যাঁ পিঙ্কি হাত উঠিয়েছেন। স্যার এই তো যে কোটেশনের কথা, কোয়েটস এর কথা বললেন, এটা কি ইন্ট্রোডাকশন বা প্রত্যেক কোয়েটস কোটেশনে যদি আমি একটা করে উক্তি দিই সেক্ষেত্রে কি খুব প্রবলেম হবে, মানে কেটে দিবে মার্ক বা এরকম কিছু হবে? ওই টপিকসটা রিলেটেড একটা উক্তি দিলাম, সবগুলো আপনি ওই দিলে পাবেন না, প্রত্যেক পয়েন্ট আলোকে আপনি কোটেশন পাবেন না। হ্যাঁ মানে মানে আমি যদি এভারেজ আমি কোটেশন লিখলাম 10টা, তার মধ্যে যদি আমি 5টাতে দিই বা আমি 4টাতে দিই, মানে দিলে সেটাই না, দিক, কোনো সমস্যা সেক্ষেত্রে নাই। দিলে কি আপনি কোনো প্রবলেম হবে? ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের জন্য যদি কোটেশন রাখতে পারেন অ্যাটলিস্ট, সেটা অনেক ভালো হয়। ইন্ট্রোডাকশন এবং জি স্যার। কনক্লুশনে কোটেশন রাখলেন, হ্যাঁ আরো ভিতরে দুই একটা কোটেশন দিলেন, হ্যাঁ এটা জি অবশ্যই অনেক জি, ভালো নাম্বার পাবেন। হ্যাঁ তারপরে সেটার ম্যাপ কথাই চার্ট, বলতেছি, হ্যাঁ মানে দেওয়া যাবে, হ্যাঁ ভিতরেও যদি দেই, হুম ভিতরেও হুম, যদি হুম, দেই আর কি। দেওয়া যাবে, হ্যাঁ সেটা ভিতরেও দিতে পারবেন। হ্যাঁ তারপর ম্যাপ চার্ট গ্রাফ, হ্যাঁ এগুলো জি দিয়েও জি আপনি জি উপস্থাপন করতে পারেন, একটু ভেরিয়েশন হয়। ম্যাপ চার্ট জি গ্রাফ স্যার। এগুলো যারা দ্রুত চার্ট ম্যাপ আঁকতে পারেন, হয়তো ম্যাপ এঁকে কোনো এলাকার বিষয়টা যখন আসলো তখন এটা বুঝিয়ে দিলেন, মানে সেটা ভ্যালু এডিশন হবে। জি স্যার। আচ্ছা এখন দেখেন এটা আমরা ইন্ট্রোডাকশন লেখার পরে, তাহলে তারপরে যে কাজটা করব, এরপরে কি হলো, এরপরে আমাদের কিছু পয়েন্টস লিখতে হবে। যেমন আমরা প্রথমে নেগেটিভ ইম্প্যাক্ট অফ কোভিড-19, নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে সাব হেড আসবে। সেই সাব হেডের মধ্যে যেমন আপনার কি কি আসতে পারে, যেমন মোর পিপল আর বিকামিং পোরার, হ্যাঁ এখানে অধিকাংশ মানুষ পোর হচ্ছে, এখানে ডেটা বেসড আপনি বললেন, আইএলও অনুযায়ী এখানে আপনি তথ্য দিলেন, সানেম তথ্য দিলেন, এখানে ডেটা বেসড করবেন, এখানে ডেটা বেসড করবেন, বিবিএস এর তথ্য নিয়ে আসলেন, এখানে ডেটা বেসড করেন। হ্যাঁ এবং কত পার্সেন্ট পিপল পোর হচ্ছে পৃথিবীতে, দেশে, আমাদের দেশে, সেই তথ্যগুলো আপনি ওইখানে উপস্থাপন করেন। তারপর দেখেন এরপরে যেটা আছে, এরপরে যে প্রসঙ্গটি আছে সেটা হলো দ্য হুইলস অফ ইকোনমি ইজ মুভিং ব্যাকওয়ার্ড। আরেকটা নেগেটিভ সাইড যদি আমরা বলি, দ্য হুইলস অফ ইকোনমি মুভিং ব্যাকওয়ার্ড, এটা এখানে আপনি তথ্য দিয়ে, তথ্য ভুল হবে, তথ্য জেনে ওইগুলো লিখবেন। তারপরে এরপরে যদি আমরা বলতে চাই, 100,000 পিপল আর বিকামিং আনএমপ্লয়েড, এখানে দেখেন 100,000 পিপল আর লুজিং জবস, 100,000 পিপল লুজিং জব হারাচ্ছে। এখানে ডেটা বেস যে সারা পৃথিবীতে আপনি নিয়ে আসলেন, তারপর বাংলাদেশ পার্সপেক্টিভে নিয়ে আসলেন। মাউন্টিং স্ট্রেস অন হেলথ সেক্টর, এখানে যে হেলথ সেক্টরের ক্ষেত্রে বিশাল একটা চাপ তৈরি হয়েছে, পর্বত সমান চাপ। প্রত্যেকটা দেশের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সমৃদ্ধশালী দেশেও যে হেলথের ক্ষেত্রে বিপর্যয়কর অবস্থা মোকাবেলা করেছে, ভারতের মতো প্রযুক্তি বা উন্নত দেশগুলোও দেখাচ্ছে হেলথ সেক্টরে খুব মানে মেসাকার অবস্থা তৈরি হয়েছে, সেই কথাগুলো। তারপর বাংলাদেশের কথা আপনি বললেন, হ্যাঁ যেহেতু ক্রিটিক্যালি ইভালুয়েট করতে বলছে, এটা শুধু বাংলাদেশ প্রসঙ্গটা আসবে না, গ্লোবালি আপনি লিখবেন। তার সিভিয়ার অ্যাটাক অন মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপর বিশাল একটা অ্যাটাক। এই যে দীর্ঘদিন ধরে মানুষ ঘরে বসে আছে, হ্যাঁ দীর্ঘ সময় ধরে, অর্থাৎ তারা ইন্টারাকশন করতে পারছে না, তাদের মধ্যে মানসিক একটা স্ট্রেস তৈরি হচ্ছে, এবং ফিজিক্যাল স্ট্রেসও, অনেকেই বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ মানসিক স্ট্রেস এবং এবং এখানে তাদের ফিজিক্যাল ডিজিজেও বিভিন্ন ধরনের মানে ফিজিক্যাল ডিজিজেও তারা ভুগছে, এই কথাগুলো বললেন। তো এডুকেশন সেক্টর হ্যাজ বিকাম প্যারালাইজড, যে শিক্ষা খাত অনেক ক্ষেত্রেই প্যারালাইজড হয়ে গেছে, সেটা বললেন। তারপর ব্যাংকিং বিজনেস ইজ ইন ব্যাক গিয়ার, ব্যাংকিং বিজনেসটা ব্যাক গিয়ারে। হ্যাঁ এবার ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে কী কী বাড়ছে সেটা বলতে পারেন, ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক, হ্যাঁ তারপর আপনার এখানে আর কি আছে, তারপর আছে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইন পাবলিক প্লেস হ্যাভ লার্জলি বিন এফেক্টেড। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, এখানে আপনি হজের প্রসঙ্গ বলতে পারেন, যে হজ যেটা বিশ্ব মুসলিমদের একটা মিলন মেলা, সেখানে আপনার বিদেশ থেকে হজ করার অনুমতি বাতিল করা হয়েছে, সেটাও হয়েছে। মসজিদ মন্দিরে একসাথে মানুষ সমবেত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ এভাবে কথাগুলো আপনি বললেন। তারপরে এখানে যেটা আছে, the wheels of the relentless speed of development may be slower, এই যে উন্নয়নের যে অপ্রতিরোধ্য অগ্রগতি, সেটা আমাদের পার্সপেক্টিভে সেটা লোয়ার হয়ে যাবে। তারপরে পজিটিভ ইম্প্যাক্টের মধ্যে আসবেন। হ্যাঁ এখানে পজিটিভ ইম্প্যাক্টে যখন আসবেন, সেখানে একটা ইন্ট্রোডাক্টরি কিছু লাইন, কিছু কথা বলতে পারেন।
প্রথমে যেমন দেখেন সেখানে আমরা কি বলতে পারি, সেখানে ডেথ, ইলনেস, হাঙ্গার, ফিনান্সিয়াল ক্রাইসিস, মেন্টাল স্ট্রেস and so on are the direct negative effects caused by COVID-19. At the same time, it cannot be denied that this life-killing virus has brought about some positive changes which will reshuffle the earth we live in. The universe has already noticed some positive changes and the dwellers living in it have started to adapt the same for survival in new planet. এখানে কি কি এনভায়রনমেন্টাল পলিউশন হ্যাজ লার্জলি ডিক্লাইন, এনভায়রনমেন্ট পলিউশনটা ব্যাপকভাবে কমে গেছে। এ লার্জ নাম্বার অফ পিপল হ্যাভ বিকাম টেকনোলজি ক্রেনি, যে অনেক মানুষ টেকনোলজি বান্ধব, প্রযুক্তি বান্ধব হচ্ছে। যে আমরা এতদিন ডিজিটাল বাংলাদেশের কথা বলতে বলতে আমরা আসলে মানে খুব বেশি বলে, কিন্তু আমরা সত্যিকার অর্থে ওইভাবে ডিজিটালাইজ ছিলাম না। একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ে 30% স্টুডেন্ট কীভাবে জুম অ্যাপে ক্লাস করতে হয় সেটা সে জানে না, হ্যাঁ, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির বা 70% স্টুডেন্ট বিষয়গুলো জানে না। এই বিষয়গুলো তারা অভ্যস্ত হয়েছে, অর্থাৎ কিভাবে টেকনোলজি ক্যানি হতে হয় সেটা তারা বাধ্য হয়ে হলেও শিখেছে। তাহলে ফ্যামিলি টাইস হ্যাভ বিকাম স্ট্যান্ডার্ড, এখানে ফ্যামিলি টাইসটা জোরালো হয়েছে। ফ্যামিলি টাইস অর্থাৎ আগে মানুষ যেটা ক্যারিয়ার, মানে সব কিছু ক্যারিয়ার ফার্স্ট, হ্যাঁ, এখানে তারপর আপনার নিজেকে নিয়ে ক্যারিয়ার নিয়ে, হ্যাঁ, মানে সোসাইটি বা বড় পরিসরকে নিজেকে উপস্থাপন করবার জন্য মানুষের কী করেছে, মানুষ ব্যক্তি জীবন যেটা আছে ফ্যামিলিকে সময় দিত না, কিন্তু এটা রিয়েলাইজ করেছে যে আসলে ফ্যামিলিটা খুব গুরুত্বপূর্ণ এবং ফ্যামিলি টাইসটা ব্যাপক বেড়েছে। তারপরে আমরা যদি বলি হেলথ অ্যাওয়ারনেস এবং পিপল হ্যাজ ইনক্রিজ, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে। তারপরে ফিলিংস ফর ফেলো ফিলিংস হ্যাভ রাউস্ড, ফিলিংস ফর ফেলো ফিলিংস হ্যাভ রাউস্ড, মানুষ একে অন্যের প্রতি যে ভালোবাসা সেটা জাগ্রত হয়েছে। মানুষ অনেক অন্যদের জন্য খাবার কিনে দিয়েছে, অন্যদের জন্য মাস্ক কিনে দিয়েছে, অন্যদের বাঁচার জন্য কেউ যখন মারা গেছে তখন তাকে দাফন কাফনের ব্যবস্থা করেছে। এইভাবে মানে অন্যের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই বিষয়টাও এই করোনার জন্য মানুষের মধ্যে তৈরি হয়েছে। তারপরে কনক্লুশন, এখন কনক্লুশন আমরা কি লিখতে পারি এই এসেটা, again in conclusion it can be said that in spite of having some positive impact, COVID-19 has brought about a massive disaster for people of each and every corner of the world. এখানে ডেফিনেটলি পজিটিভ সাইড আছে, এটা থাকা সত্ত্বেও ম্যাসিভ ডিজাস্টার নিয়েছে সেটা বললেন। অলমোস্ট অল দ্য সেক্টরস ফ্রম ইকোনমি টু এডুকেশন হ্যাভ বিন অ্যাফেক্টেড ইন সাম ফর্ম অর আদার, কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ cannot be measured accurately in terms of death toll and financial losses at this very moment, but it is certain that the procession of deaths will be longer and there will have massive disruption in almost all the sectors of the economy of the country. Sources and nature of livelihood of millions of people will either be collapsed or changed. Now, the policymakers of the country should ponder over the challenges brought by COVID-19 and find out ways to overcome not only in economic damages but also health and other disasters linked to corona pandemic. As people of our country have miraculous power of resilience in case of myriad man-made and natural disasters, they will be able to bring back normalcy in their life and livelihood. We find no fault to be hopeful that post-coronavirus world will be a new abode with better amenities for human beings and other flora and fauna. আশাবাদের কথা বলবেন এখানে, এখানে একটা আশাবাদ ব্যক্ত করবেন। যে নেগেটিভ কথা বললেন, বলার পরেও যে এখানে যে আশাবাদের কথা হলো সেটা কি, যে as people of our country have miraculous power of resilience in case of myriad man-made and natural disasters, বাংলাদেশে মানুষের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার যে অলৌকিক ক্ষমতা, মিরাকিউলাস পাওয়ার রয়েছে, এবং বিশেষ করে বিভিন্ন ন্যাচারাল এবং ম্যানমেড ডিজাস্টারের কারণে সেটা কি হবে, দে উইল বি এবল টু ব্রিং ব্যাক নর্মালসি, তারা স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে পারবে ইন দেয়ার লাইফ অ্যান্ড লাইভলিহুড, তাদের জীবন এবং জীবিকার ক্ষেত্রে। উই ফাইন্ড নো ফল্ট টু বি হোপফুল দ্যাট, আমরা আশাবাদী হতে দোষের কিছু দেখি না যে পোস্ট করোনা ভাইরাস ওয়ার্ল্ড
উইল বি এ নিউ অ্যাবোর্ড, অর্থাৎ পোস্ট করোনা ভাইরাস ওয়ার্ল্ড হবে একটা নতুন বিশ্ব, নতুন আবাসস্থল উইথ বেটার অ্যামিনিটিস, যেখানে থাকবে অধিকতর অ্যামিনিটিস ফর হিউম্যান বিইংস অ্যান্ড আদার ফ্লোরা অ্যান্ড ফনা, এবং অন্যান্য প্রাণী এবং উদ্ভিদগুলোর জন্য। এইভাবে আপনি একটা কনক্লুশন দেবেন, আর এখানে শুধু অ্যাড করবেন একটা এখানে কোটেশন, এখানে রিলিভেন্ট একটা কোটেশন অ্যাড করবেন। সেটা আপনি নিচেও রাখতে পারেন যদি পজিটিভ হয়, শেষেও রাখতে পারেন, অর্থাৎ অ্যাট লাস্ট উই ক্যান অ্যাপলি সে দ্যাট, এরকম বলতে পারেন, অথবা কনক্লুশনের প্রথম লাইনে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। এইভাবে আমাদের এসিগুলো মূলত লিখতে হয়। এখন বলেন, কারো কোনো কোয়েরি থাকলে আপনারা বলতে পারেন। স্যার এসে কি কমন পাওয়া যায়? হ্যাঁ, এসে কমন পড়ে। কতগুলা পড়তে হবে স্যার? 10টা পড়লেই কমন পড়ে, সাধারণত 10টা পড়লেই কমন পড়ে। তার 38 আপনি 7টা পড়াইছিলেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ দিয়ে দিয়েছিলেন 7টা, ওটার মধ্যেই কমন পড়ছিল। হ্যাঁ, আমরা দিব, এবারও দিব, এবারও দিব। স্যার মানে একটা কথা, আচ্ছা, অজয় কুমার মানে হাতুড়ি, অ্যাসুরেন্স, আচ্ছা ঠিক আছে। অজয় কুমার হাতুড়ি দিয়েছেন, বল। আজকের এই ম্যাটেরিয়ালটাকে মেইল করবেন স্যার পরে আমাদেরকে। এটা বই আপনাদের কাছে কি হাউ টু লার্ন রিটেনিং বইটা আছে? আমার তো 7th এডিশন নাই, আমার তো 6th এডিশন। আচ্ছা, এটা পাবেন সবাই, সমস্যা নেই। আমাদের কাছে যারা পড়ছেন তারা সবাই এই এসিগুলো, সব লেটেস্ট এসিগুলো পাবেন। যারা আমাদের কাছে পড়ছেন তাদের আমরা বোধহয় আপনাদেরকে প্রথম ব্যাচটাতে, পিঙ্কি আপনাদের ব্যাচে বোধহয় এসিগুলো দিয়েছি না? নাসরিন দিয়েছি আপনাদের ব্যাচে এসিগুলো? জি স্যার দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি, প্রথম ব্যাচে দিয়েছি। বাকি যে ব্যাচগুলো রানিং হচ্ছে ওদের সবাইকে দিব আমরা। হ্যাঁ, সবাইকে আমরা এসিগুলো দিয়ে দেবো, আমাদের স্টুডেন্ট যারা Thank you, sir. পাবেন। হ্যাঁ, পিঙ্কি কি বলতেছিলেন? স্যার এই যে অ্যাসুরেন্স বইয়ের মধ্যে মানে একটু কঠিন করে, মানে ভাষাটা না কঠিন করে দেওয়া, কিন্তু আপনার যেটা আপনি পড়লেন এটা পড়ে মনে হচ্ছে যে অনেক সাবলীল, মানে মনে রাখাটা অনেক সহজ, মানে অনেক সুন্দর, মানে একটা রাইটিং হয়েছে স্যার। এসির ক্ষেত্রে যেটা হলো, ধরেন আমরা যেটা চেষ্টা করি, মানে আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হলো মানে ছাত্ররা লিখতে পারবে এরকম ভাষা ইউজ করার চেষ্টা করি। এখন যদি আমার লেভেল থেকে চিন্তা করি যে ইয়েস আমি যেটা জানি ওই লেভেলে, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য অনেক কঠিন হবে। আপনাদের এখন যে স্টেজ, আমি চিন্তা করি যে 90% স্টুডেন্ট লিখতে পারে এরকম, হয়তো 5% স্টুডেন্ট আছে যারা হয়তো কঠিনটা বুঝতে পারবে, কিন্তু 90% স্টুডেন্টদের মানে চিন্তাটা মাথায় রেখে আমরা বলি, মাথায় রেখে এসিগুলো লিখি, এতে আপনি সহজ ভাষায় যখন পড়বেন সেটা আপনি অনেক সুন্দর লিখতে পারবেন। এরকম এসে লেখা আপনি 80% নাম্বার পেতে পারেন। কারণ কঠিন পড়তে গিয়ে যেটা হবে, আপনি প্রচুর টাইম কিলিং হবে, আপনি লিখতেও পারবেন না ওই বিষয়গুলো। এই জন্য সহজ ভাষায় পরীক্ষার হলে স্যার মনে থাকে না স্যার, কঠিনটা শিখে গেলে মনে থাকে না স্যার, হ্যাঁ, ও আসতে চায় না ওই সময়। হ্যাঁ, না কঠিন তো আপনি লিখতে পারবেন না, কঠিন এসে তো 2-3 বেশি পড়াও যাবে না। আপনার পড়তে হবে অনেক বেশি, ভাষাটা আপনার জন্য স্ট্রেস তৈরি না করে, আপনার জন্য যেন স্ট্রেস না হয়, যে একটা অনেক চাপ, একটা করেছেন মাথায় বিশাল একটা চাপ তৈরি হচ্ছে, ওইটা আমরা চাই না, ওইটাকে আপনি আগাতে পারবেন না। আপনি আপনার লেভেল থেকে যে ল্যাঙ্গুয়েজ যেভাবে উপস্থাপন করতে পারেন, ওইরকম কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ আমরা লেখার চেষ্টা করেছি। হ্যাঁ, এটার সাথে আরো দু একটা বই দেখে সেখান থেকে দু একটা পয়েন্ট যদি ভালো মনে হয় সেটাও অ্যাড করতে পারেন। আরো আপনি যদি কিছু বিষয় জানেন সেটাও আপনি নিয়ে আসতে পারেন। এই ঘটনাগুলো তো আরো অনেক, এটার সাথে কিছু পয়েন্ট অ্যাড করে কোটেশন অ্যাড করে তুমি অনেক স্ট্যান্ডার্ড একটা এসে করে ফেলতে পারবেন। হ্যাঁ, আর কারো কোনো কোয়েরি আছে? স্যার হ্যাঁ, বলেন। কোটেশন গুলো কি স্যার পত্রিকার হেডলাইনের মতো লেখা যায় যে অক্সিলারি ভার্ব টার্ব ছাড়া? না না না, কোটেশন গুলো আপনার অক্সিলারি ভার্ব ছাড়া লেখা যাবে না। ওটা মানে ইনভার্টেড কমার ভিতরে রাখবেন। হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে রাখবেন। এখানে এরকম বলতে পারেন যে দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যেটা, এখানে দ্য চিফ অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ পারফেক্টলি সেইড বলে একটা ইনভার্টেড কমা দিয়ে লেখেন, যদি কনক্লুশন শেষে লেখেন, অথবা না সরাসরি। স্যার, আমি বলছি এই যে আপনার এইগুলোর হেডলাইন গুলো স্যার। না না, লেখা যাবে কোনটা, পয়েন্ট গুলো? পয়েন্ট গুলো স্যার। পয়েন্ট গুলো তো অনেকটাই হ্যাঁ, এটা স্যার পয়েন্ট গুলো কি ওই পত্রিকার হেডলাইনের মতো অক্সিলারি ভার্ব ছাড়া লেখা যায় স্যার?
না, পত্রিকার হেডলাইনের মতো সব হবে না, পত্রিকার হেডলাইনের মতো সব হবে না। হ্যাঁ, এখানে এখানে আপনার পত্রিকার হেডলাইনের মতো সব হবে না, কিন্তু এখানে ভার্ব থাকবে না, দুইটা শব্দ দিয়ে পয়েন্ট লিখলাম। আর কোনো কোয়েরি?